আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই বললেন প্রধান উপদেষ্টা। গণহত্যাকারীদের বিচার হবে। আওয়ামী লীগকে ফেরাতে ছাত্র নেতাদের ওপর চাপ দেওয়ার অভিযোগ। ষড়যন্ত্রে লাভ নেই, ফেসবুকে হাসনাত। ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের কেনাকাটার আমেজ। পোশাকে বাড়তি দামের অভিযোগ ক্রেতার। এবং নতুন করে গাজায় ইসরায়েলি নৃশংসতায় মুখ খুলছে না ইরান। বক্তব্য বিবৃতি দিয়ে দায় সেরেছে আরব বিশ্ব। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি শরীফ রওশন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের দেশের আদালতেই বিচার করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল। এ সময় তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। কোনো দাবির প্রেক্ষিতেই ভোট বিলম্বিত করা হবে না। ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ সরকারের নীতিগুলোকে দিক নির্দেশনা দেবে। এ সময় ডক্টর কমফোর্ট ইরো জানান, বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করেই ভুল তথ্য প্রচার মোকাবেলায় বাংলাদেশের প্রতি তার গ্রুপের সমর্থন আছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের বেশিরভাগই ভারতীয় মিডিয়া থেকে হয়েছে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এদিকে আওয়ামী লীগকে ফেরাতে সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া পোস্টে তিনি এই অভিযোগ করেন। ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া দুটি পোস্টে তিনি লেখেন, হাসনাত লিখেছেন, গত 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে রিফাইন্ড করার পরিকল্পনা উপস্থাপন করা হয়। আসন সমঝোতার মাধ্যমে এই পরিকল্পনা মেনে নিতে বলা হয় তাদের। এ সময় বলা হয়, একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠক ফেসবুকে আরও লিখেছেন, এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। তবে এই প্রস্তাবের তৎক্ষণাৎ বিরোধিতা করে তারা জানান, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে বিচারে কাজ করতে হবে। জাতীয় নির্বাচন আওয়ামী লীগ তারা ছাড়া ইনক্লুসিভ হবে না বলেও তাদের জানানো হয় ওই আলোচনায়। এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে তাদের লাশের ওপর দিয়েই ফেরাতে হবে। আওয়ামী লীগ ফিরলে দেশে সংকট সৃষ্টির কথা জানান তারা। তিনি লেখেন, 5 আগস্টের পরে নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ, দলটির চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে কোনো লাভ নেই। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারের কোনো পরিকল্পনা নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার দেয়া এই বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা। বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি হল পাড়া থেকে শুরু করে মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্র জনতা। যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার হতেই হবে। এ সময় শুক্রবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভের ঘোষণা করার পাশাপাশি সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের আহ্বান জানান ঢাবির শিক্ষার্থীরা। আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি অবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন। আমরা ছাত্র জনতা আপনার সাথে আছি, আপনি এই বক্তব্য প্রত্যাহার করে নিন।
এবং আপনি উদ্যোগ গ্রহণ করুন অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হবে না। 21শে মার্চ বিকাল 3টায় এই রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঈদের আনন্দ শুরু হয়ে যায় ঈদকে কেন্দ্র করে কেনাকাটার মধ্য দিয়ে। শহরের অনেকেই দিনের ব্যস্ততা শেষে বেছে নেয় রাত এবং সন্ধ্যার সময়টাকে। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন মার্কেট, বিপণী বিতান, সুপার শপ আর এর সামনের সড়ক সাজিয়েছে আলোয় আলোয়। ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজও। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম এই রমজানে সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পোশাকে কিছুটা বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। অনেক সমর্থবানই নিজের পাশাপাশি গরিব দুঃখী প্রতিবেশীর জন্য কিনছেন ঈদ উপহার। এভাবেই রমজানে আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ধর্মপ্রাণ মুসলমানদের। আরও জানাবেন ফরহাদ বিন নূর। আপনাকে বিলিয়ে আসমানি তাগিদের আনুগত্য, সোনা দানা আর বালাখানা সবই আল্লাহর রাহে। জাকাত দিয়ে মুসলিমের নিদ ভাঙিয়ে যেন ঈদের আগে খুশি শুরু হয়েছে শহর জুড়ে। ঈদের নতুন পোশাকে রাঙাতে বিভিন্ন মার্কেটে ভিড় করছেন শিশু, নারী, বৃদ্ধ, তরুণ প্রত্যেকে। সকাল, দুপুর, বিকেল কিংবা সন্ধ্যা রাতে ঈদ আনন্দ যেন শুরু হয়েছে এখানে, যেখানে রাতের দৃশ্য তৈরি করেছে আলাদা আকর্ষণ। আলোয় আলোয় সেজেছে শহরের এই সড়ক, বিপণী বিতান, সুপার শপও। হাসছে কৃত্রিম চাঁদ আর তারা। মরিচ বাতির ঝলমলে আলোয় ফুটে উঠেছে ঈদের আমেজ। সব মিলিয়ে এ যেন এক অন্য রমজান সন্ধে থেকে রাতের শহরে। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের আকৃষ্ট করতে এই আলোকসজ্জাও এক কৌশল। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতার সমাগম, বেচা বিক্রি। আমরা সেই জন্য আলোকসজ্জা করছি ক্রেতাকে আকর্ষণ করার জন্য। আলহামদুলিল্লাহ ক্রেতা ভালোই আছে। রোজা শুরুতে মনে করেন যাই একটু কম ছিল, এখন সেই তুলনায় একটু বেশি বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। সারাদিন রোজা রেখে ক্রেতাদের বড় একটা অংশ আসে সন্ধ্যা রাতে। এই সময়েই শপিংয়ে স্বাচ্ছন্দ্য তাদের। তবে বিগত সময়ের চেয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম এই রমজানের সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পোশাকে কিছুটা বাড়তি দামের অভিযোগ তাদের। ঈদের ফিল তো অবশ্যই আসছে, একটু বেশি সাজুগুজু ভালোই লাগছে আর কি। সারাদিন রোজা রেখে প্রত্যেকেরই তো হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটিস থাকে, কাজ থাকে, যার কারণে দিনে আসা সম্ভব হয় না, যার কারণে রাতে আসে। প্রাইস পয়েন্ট এবার আগের বারের চাইতে অনেক বেশি হাই। ভাই বোনদের সাথে কেনাকাটা করছি, আনন্দটা তো শুরুই হয়ে গেছে। শৈশবের ঈদ আনন্দ ছাড়াতে পারে না অন্য কোনো বয়সে। বাবা মায়ের হাত ধরে তাই শিশুরাও নতুন পোশাকের আকর্ষণে এখানে। আমরা ঈদে অনেক মজা করব, খেলবো, তাই এখানে শপিং করতে এসেছি। ভালোই লাগতেছে, নতুন কালেকশন, আম্মুর সাথে আসছি, বেড়াচ্ছি, অনেক কালেকশন দেখতেছি ঈদের নতুন নতুন, অনেক ভালো লাগছে। তোরে মারলো ছুড়ে জীবন জুড়ে ঈদ পাথর যারা, সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ। রমজানের সিয়াম সাধনায় আত্মশুদ্ধির যে শিক্ষা বিশ্বাসী মনে, তা হিংসা বিদ্বেষ ভুলে প্রেমের মসজিদ গড়তে শেখায়। সে প্রেমে অনেক বিশ্বাসেই নিজের পাশাপাশি গরিব দুঃখী প্রতিবেশীর জন্য কিনছেন ঈদ উপহার। এমন আলোকসজ্জার মতোই এভাবেও ঈদের আনন্দে আলোকিত হোক সম্প্রীতির এবং ঐক্যের বাংলাদেশ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মাগরিবের আজানের সুরেলা ধ্বনি, মুয়াজ্জিনের কণ্ঠে রোজাদারদের ইফতারের আমন্ত্রণ। চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর টিয়ানফু স্কোয়ারের শানজাং মসজিদের আজান যেন মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধের আহ্বান। সংখ্যায় কম হলেও চীনের মুসলিমরা চেষ্টা করেন একসঙ্গে মসজিদে বসে ইফতার করার। সেখানে যোগ দেন পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশ থেকে চীনে বাস করা ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদ কর্তৃপক্ষ থেকেই আয়োজন করা হয় ইফতারের। চীনের ইফতারের অভিজ্ঞতা তুলে ধরেছেন নাইমাবির।
আজ আমরা মূলত একটি সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু রমজান মাস চলছে বিশ্বব্যাপী, সুতরাং চীনে যারা মুসলমান রয়েছে তারা ঠিক কিভাবে রোজা রাখে এবং দেখতে চাই চীনের ঠিক মুসলিমরা কিভাবে ইফতারি করে এবং একই সাথে আপনাদেরও দেখাতে চাই। সুতরাং দেরি নয়, চলুন শুরু করা যাক। আমাদের হোটেল থেকে মেট্রো যে স্টেশন সেটির দূরত্ব হাঁটতে 2 থেকে 3 মিনিট আমরা হাঁটছি। আমরা হচ্ছে মেট্রো রেলের ঠিক যে গেট, যেখান থেকে আসলে আমরা মেট্রো রেলে চলে যাব, সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। হ্যালো হ্যালো, নি হাও, থ্যাংক ইউ। আমরা মেট্রো থেকে নেমে গেছি আমাদের কাঙ্ক্ষিত যে স্টেশন সেখানে। মেট্রো ভ্রমণ নিয়ে যদি একটু বলি, অসাধারণ অভিজ্ঞতা, কারণ মানে পাতাল মেট্রো রেলে চড়বার অভিজ্ঞতা এটি আমাদের প্রথম। খুবই ভালো লাগছে এবং যারা চায়নার যারা স্থানীয় অধিবাসী রয়েছে আমার ধারণা তারাও মেট্রো খুবই উপভোগ করে এবং খুবই সস্তায় তারা আসলে এই মেট্রো যাত্রাটি করে থাকে। আমরা এই মসজিদটিতে মূলত প্রবেশ করব এবং সিকিউরিটি চেকিং এর একটা স্ক্যানিং এর ব্যবস্থা রয়েছে। আমরা আসলে এখানে বেশ অনেকেই দেখতে পাচ্ছি। আমরা কিছু চাইনিজ মুসলিমকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। নারী পুরুষ সবাই মিলে আসলে নামাজের জন্য যাচ্ছেন মাগরিবের। নামাজ শেষ হয়ে গেছে। মুসল্লি যারা রয়েছে তারা আসলে নামাজ শেষ করে আবারও মসজিদের মাঝখানের যে জায়গাটি ইফতারের জন্য ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা আবার নিজের টেবিলে ফেরত আসছেন এবং এরপরে তারা মূলত ইফতারের যে বাকি অংশ অর্থাৎ পরবর্তীতে যে খাবার দাবার সেগুলো তারা আসলে গ্রহণ করবেন। আমরা এখানে ইফতার করছি এবং পুরো চায়নার যে মুসলিম সম্প্রদায় তারা সবাই একসাথে বসে ইফতারি করা হয় এখানে, এবং যে ইফতারটি আমরা করছি সেখানে পুরো যে মসজিদ কর্তৃপক্ষ তাদের তরফ থেকে পুরোপুরি একেবারে ফ্রি ইফতারিটা আসলে দেওয়া হয়। First time I'm celebrating the Ramadan in China, and my feelings are very good, and I feel too much better here. It is a quite good experience, like there are different people from different communities, from different countries. They are celebrating Ramadan together. Thank God this is the first time here in Ramadan in Chengdu, and I'm so happy. After doing iftar parties here, and the foods are very good and according to the Muslims, and it's very honor for us. এখানে আসার পর মুসলিমদের যে কমিউনিটি বা রমজানের যে একটা আমেজ এটা তৈরি হয়, সবাই একসাথে বসে আমরা ইফতার করি। আমরা চেংদুতে একটি মসজিদে ইফতার করলাম। এই মসজিদটির নাম হচ্ছে সাংহাং মসজিদ। এখানে এই চেংদু শহরে মোট 3টি মসজিদ রয়েছে, তার মধ্যে এটি অন্যতম, এবং এখানে প্রতিদিন যে পরিমাণ মুসল্লি এখানে ইফতারি করতে আসে তাদের জন্য সুব্যবস্থা থাকে এবং একটি উৎসব মুখর পরিবেশে তারা আসলে ইফতারি করে।
বাংলাদেশি হিসেবে আমাদের কাছেও এটি একটি অনন্য অভিজ্ঞতা হয়ে থাকলো। নাইম আবির, এখন চেংদু, সিচুয়ান, চায়না। টাঙ্গাইলে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪টি সেতুর কাজ নির্ধারিত সময়ের শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। একাধিকবার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি এর কাজ। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা আর ঠিকাদারের গাফিলতিতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরের পর বছর। কাউসার আহমেদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ২০২২ সালে টাঙ্গাইলের ঘাটাইলের দেওপাড়ার খাকুরিয়া এলাকায় ৫২ মিটার দীর্ঘ সেতুর কাজ শুরুর কথা থাকলেও ২০২৩ সালেও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি প্রকল্পটি। দুই পাশের সংযোগ সড়ক সহ বেশ কিছু কাজ বাকি থাকায় চরম ভোগান্তি হচ্ছে স্থানীয়দের। শুকনো মৌসুমে ঝুঁকি নিয়ে চলাচল করলেও বর্ষায় ঘুরে যেতে হয় কয়েক কিলোমিটার। ব্রিজ থাকতেও তারপরে হেঁটে আসতে হইতেছে, কারণ ব্রিজের কাজ শুরুই হয়, মানে শুরু করছে যে শেষই করে নাই। 4 বছর ধরে আরম্ভ হইছে খাগুড়া ব্রিজ, কামই করে না। এই যে কাম বাদ থেকে গেছে গা। এই পাশে নামতে হয়, ওইটুকু আমরা হাইটা যাই, আর ওই পাশে যে উঠতে হয়, এরকমই। এর সাথে যে ব্রিজটা কাজ শুরু হয়েছে সেগুলো কমপ্লিট, কিন্তু এটা এখন পর্যন্ত হয় নাই। দেওপাড়ার মতো কালীহাতির বড় চওড়া সড়কের হরিপুর, বেদডোবা এবং রাজাফুর এলাকায় 3টি সেতুর কার্যাদেশ দেয় এলজিইডি। একাধিকবার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে না পারায় আবারও সময় বৃদ্ধির আবেদন করেছেন সংশ্লিষ্টরা। যদিও এরই মধ্যে উত্তোলন করা হয়েছে প্রকল্পের বেশিরভাগ অর্থ। অবশ্যই তো গাফলতি একটা আছে, কারণ তা না হলে তো মানে এত সময় লাগতে পারে না। গাড়িতে ওঠানামা মানে একটা ঝুঁকিপূর্ণ আর কি, যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে, বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, প্রাণ নাশের সম্ভাবনা আছে। 2-3 জন দিয়ে এই সমস্ত ব্রিজ কাজ করায়, 2-3 জন লোক দেখে এই সমস্ত ব্রিজ দাদা কাজ করানোর মতো মনে হয় না। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। প্রায় 90% তো শেষ হয়ে গেছে, এখন তো আছে শুধু অ্যাপ্রোচ, উপরের কিছু রেলিং আর ওই যে অ্যাপ্রোচ রোড। মূল ব্রিজের কাজ শেষ হয়েছে, এখন অ্যাপ্রোচের কাজ চলছে। এটা শেষ করতে হয়তো 3 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। এলজিডি যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের গাফিলাতিটাই এটা মূলত, তো তাদেরকেই সক্রিয় হওয়া উচিত এবং আসলে পরিশুদ্ধ হওয়া উচিত। বারবার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে না পারায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। পট পরিবর্তনের কারণে অনেক সময় ঠিকাদারদের কিছু ঠিকাদার আবার মানে তাদেরকে ট্রেস করা যাচ্ছিল না, পরে আমরা যাদেরকে ট্রেস করা হয়েছে, এখন ঠিকাদারের সাথে আমাদের কাজ ধরার জন্য যে প্রক্রিয়া সেটা আমরা করছি। আমরা আশা করি যে বর্ষা মৌসুম আসার আগে 2 মাসের মধ্যে আমরা ব্রিজগুলি চলাচল উপযোগী করে দিতে পারব। বর্ষার আগে সেতুগুলোর কাজ শেষ করে জনদুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। এখন টাঙ্গাইল। রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে সুমন নামের এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানায়, নিহতের বিরুদ্ধে গুলশান, বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি এবং একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা করছে অন্তর্কন্দল থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি বলেও পুলিশ জানিয়েছে। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন, তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য, তো আন্তঃগ্রুপ কন্দল থেকে এটা হইতে পারে, এরকমই আমরা ধারণা করতেছি। এদিকে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্র, মাদকসহ 15 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত উত্তরার 9 নম্বর সেক্টরে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী এবং মাদক কারবারি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে ছুরি, গাঁজা, ইয়াবা সহ মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটকদের রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
আসন্ন ঈদ উপলক্ষে উত্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আজকে যৌথ বাহিনীর একটি অভিযান হচ্ছে। সেখানে সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা সহ আমাদের একটি টিম এখানে অভিযানে অংশগ্রহণ করছিল। সেই অভিযানে মোট 15 জন গ্রেপ্তার হয়েছে এবং ইয়াবা উদ্ধার হয়েছে কিছু এবং গাঁজা উদ্ধার হয়েছে। এছাড়াও 3টি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে, দেশীয় অস্ত্র। এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা মামলা প্রক্রিয়াধীন আর কি। শিল্পকলার শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রের। তবে দর্শক খরায় দেশে একের পর এক বন্ধ হয়েছে এসব সিনেমা হল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ময়মনসিংহের পূরবী সিনেমা হল। টানা লোকসানের ফলে প্রাচীন এই সিনেমা হলটি ভেঙে ফেলার কথা জানায় মালিকপক্ষ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রেক্ষাগৃহের একসময়ের ব্যস্ত টিকিট কাউন্টারে শিকারের আশায় জাল পেতেছে মাকড়সারা। খেয়ে হারানো গপ্পে দর্শকের চোখে মুখে মুগ্ধতা এখন কেবলই স্মৃতি। ষাটোর্ধ্ব ইউনুস আলী অবাক চোখে দেখছেন শৈশব, কৈশোর আর যৌবনের নানা স্মৃতি জড়ানো পূরবী সিনেমা হলের ধ্বংসস্তূপ। শুধু সিনেমা দেখার জন্যই এই হলে চাকরি করেছেন এক যুগেরও বেশি। পরে পেশা বদলালেও কাটেনি তার সিনেমার নেশা। শুরু থেকে দেখতেছি যে এই হলটা অন বাইঙ্গা চলতেছে, খারাপ লাগতেছে, এলে দেখতেছি ছবি, বিভিন্ন ছবি দেখছি, রাত জায়গার ছবি, উদ্বোধনের ছবি। এইটাই যখন আমরা ছোট 12-13 বছর বয়স আমাদের, তখন আমরা এটার সাথে যুক্ত হয়ে গেছি, সিনেমা হলের সাথে। তো এই পন্থী এখনও আছি আমরা। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত ময়মনসিংহের পূরবী সিনেমা হলটি 80 ও 90-এর দশকে ছিল ব্যাপক জনপ্রিয়। কিন্তু দর্শক খরায় দেশের অন্যান্য প্রেক্ষাগৃহের মতো ভেঙে ফেলা হচ্ছে এই হলও। তবে সরকারি সহায়তা পেলে নতুন ভবনে সিনেপ্লেক্স চালু করা সম্ভব বলে জানান হল মালিকরা। বহুতলা যেহেতু ভবন হয়েছে, যা আশা আছে আমারও যে জনগণের কথাটা আমার মানতে এখানে একটা সিনেমা হল থাকুক, যে আমি আশা আছে আমি থাকবো, রাখবো যদি আমার সরকার সাহায্য করে, আমাকে লোন দেয়। মন পড়া, আয়নাবাজি এবং হাওয়া, এগুলোর তো ব্যবসা হয়েছে, এগুলো সবাই দেখছে। যেমন সুরঙ্গ ব্যবসা হয়েছে, সবাই দেখছে। ভালো গল্প থাকতে হবে, ভালো মেকার থাকতে হবে, তাহলে সিনেমা হল চলবে। 2007 সালে ময়মনসিংহের সিনেমা হলগুলোতে একযোগে বোমা হামলা এবং করোনা পরবর্তী সময় থেকেই দর্শক খরায় ভুগতে থাকে ময়মনসিংহের সিনেমা হলগুলো। তবে নানান চড়াই উতরাই পেরিয়ে সর্বশেষ পূরবী এবং সায়াবানী নামের দুটো সিনেমা হল মাটি খামচে পড়ে থাকলেও শেষ রক্ষা হলো না পূরবী সিনেমা হলটির। খরচের লাগাম টানতে না পেরে কর্তৃপক্ষ সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়ে, যার কারণে সিনেমা হলটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছুদিন পরেই এখানে নির্মাণ হবে বাণিজ্যিক ভবন। চলচ্চিত্র খাত সংশ্লিষ্টরা বলছেন এটি চলচ্চিত্র শিল্পের জন্য নিঃসন্দেহে হুমকি স্বরূপ। চলচ্চিত্র শিল্পকে বিকশিত করতে প্রেক্ষাগৃহ নির্মাণের বিকল্প নেই। তাই এই শিল্পের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশ্লেষকরা। সম্মিলিতভাবে এই চেতনাবোধে জাগরিত হওয়া দরকার যে চলচ্চিত্র আমাদের জাতীয় সম্পদ, কাজেই এটিকে দর্শকের কাছে নিয়ে যাওয়া দরকার এবং আমরা প্রেক্ষাগৃহ আসলে তৈরি করতে হবে। ময়মনসিংহে একসময় অজন্তা, ছায়াবানী, অলকা, পূরবী ও সেনা অডিটোরিয়াম সহ 5টি সিনেমা হল ছিল। তবে এর মধ্যে কেবল টিকে আছে শুধু ছায়াবানী সিনেমা হল। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গায় বেড়েছে সবজির দাম। বেগুন, লেবু এবং কাঁচামরিচের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। শহরের সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? রওশন, আসলে সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গায় বেগুনের দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা। এই পাশাপাশি লেবু যদি বলি, লেবু হালিপতি কিন্তু বেড়ে গেছে হঠাৎ করেই, হালিপতি 10 টাকা। পাশাপাশি কাঁচামরিচও কিন্তু কেজি প্রতি
প্রায় 8 টাকা, কিছু ক্ষেত্রে 10 টাকা কেজিও বেশি নিচ্ছেন বিক্রেতারা বলছে যে বাজারে এইসব যেসব সবজির দাম বেড়েছে সেই সবজিগুলো কিন্তু সরবরাহ কম, যার কারণে আসলে এই কেজি প্রতি 10 টাকা 12 টাকা আসলে বেড়েছে। একটা বিষয় জানিয়ে রাখি যে আজকের বাজারে যে বেগুন, সেই বেগুন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 45 থেকে 48 টাকা কেজি দরে, কিন্তু খুচরা পর্যায়ে বেগুন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে। পাশাপাশি লেবুর যে হালি, সেটি পাইকারি বাজারে লেবু হালি বিক্রি হচ্ছে 30 টাকা, সেই লেবুই খুচরা বাজারে এসে বিক্রি হচ্ছে হালি প্রতি কিন্তু 40 টাকা। পাশাপাশি কাঁচামরিচ যদি বলি, কাঁচামরিচ আজকে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। সবকিছু মিলায়ে কিন্তু সবজি শুধু এগুলোই নয়, বেশ কিছু সবজির দামই আমরা দেখেছি যে খুচরা বাজারে 5 থেকে 10 টাকা বৃদ্ধি। আমার সাথে বেশ কয়েকজন যারা ক্রেতা আছে তাদের সাথে কথা হয়েছিল, তারা বলছে যে বাজারে প্রতি সপ্তাহে আসলে সপ্তাহের ব্যবধানে সবজিগুলোর দাম বাড়ায়, তারা আসলে ভোগান্তিতে আছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে রওশন, যে রমজানের শুরু থেকে কিন্তু এই বাজারে পাইকারি এবং খুচরা বাজারেই সবজির দাম প্রতি সপ্তাহে 5 থেকে 10 টাকা কেজি প্রতি বাড়ছে। প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এইসব বাজারে, কিন্তু সেই অভিযান ক্রেতারা যারা যেরকম চাচ্ছে সেমনটি আসলে সে অভিযান হচ্ছে না। সব মিলিয়ে এই যারা ক্রেতা আছে তারা বলছে যে বাজার তদারকিতে প্রশাসনের আরও আসলে যথেষ্ট পরিমাণ এই বাজারে প্রশাসন যদি তদারকি করে, তাহলে কিন্তু এইসব যে সবজিগুলোর দাম অসাধু ব্যবসায়ীরা বাড়াচ্ছে প্রতি সপ্তাহে, সেই দামের বৃদ্ধির হাত থেকে তারা বাঁচবে। সব মিলিয়ে রওশন, সবজি বাজার থেকে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। রওশন। চুয়াডাঙ্গা থেকে সবজির বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী। সুমিষ্ট আমের জন্য দেশ জুড়ে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ, তবে সুনাম থাকলেও ন্যায্য দাম থেকে বরাবরই পিছিয়ে থাকেন এখানকার আম সংশ্লিষ্টরা। এ থেকে উত্তরণে বিকল্প ফসল হিসেবে বর্তমানে স্ট্রবেরি চাষের দিকে ঝুঁকছেন জেলার কৃষকরা। এখানকার উৎপাদিত স্ট্রবেরি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়। রমজান মাসকে ঘিরে বেড়েছে এর চাহিদাও। কৃষি বিভাগ বলছে উদ্যোগ নেওয়া হবে বিদেশে রপ্তানিরও। সোহান মাহমুদের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। আমের ব্যবসায়ী লোকসান এড়াতে কয়েক বছর আগে চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয় স্ট্রবেরি চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় এ ফল চাষে আগ্রহ দেখা যায় চাষিদের মাঝে। ক্রমেই বাড়ে স্ট্রবেরির চাষাবাদ। ঝুঁকিপূর্ণ ফসল হলেও এবছর আবহাওয়া অনুকূলে থাকায় স্ট্রবেরির ফলন ভালো হয়েছে। গন্ধ, স্বাদে ও মানে অনন্য এসব স্ট্রবেরি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি স্ট্রবেরির চাষ হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর, ভাঙা ব্রিজ, পার কালুপুর ও পার দিলালপুর এলাকায়। স্ট্রবেরি চাষে পুরুষদের পাশাপাশি এখানে কাজ করেন নারীরাও। আমি 2 বিঘা স্ট্রবেরি করেছিলাম। স্ট্রবেরি করে যাই ভালো লাভবান হয়েছি। আমার হাজব্যান্ড স্ট্রবেরির আবাদ করি, তাই ফলন ভালো হয়েছে। 50-60 কেজি আমি 2 বিঘাতে পেয়েছি। 600 থেকে 700 টাকা কেজি পর্যন্ত আমি বিক্রি করছি। আমি চাষ করে উন্নত হতে পারছি না, তাই এখন স্ট্রবেরি লাগিয়ে আমরা উন্নত হতে পারছি। প্রতিদিন আমি 30 কেজি স্ট্রবেরি তুলে 6 থেকে 700 টাকা কেজি প্রতি বিক্রি করে আমি দিনে প্রায় 15,000 টাকা ইনকাম। কৃষি সংশ্লিষ্টরা বলছেন স্ট্রবেরির ভালো ফলন হলেও বাজার ব্যবস্থা না থাকায় বিপণন বাধাগ্রস্ত হচ্ছে। স্ট্রবেরি চাষে চাষিরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি এই চাষে ঝুঁকি রয়েছে বলে জানায় কৃষি অধিদপ্তর। উচ্চ মূল্যের একটা ফসল এবং এটির দেখা যায় যে বিঘা প্রতি খরচ পড়ে প্রায় 1 লক্ষ টাকা উৎপাদনে, এবং সব কিছু খরচ বাদ দিয়ে 2 থেকে 2.5 লক্ষ টাকা কৃষকরা এটা লাভ করেন 1 বিঘা জমি থেকে। স্ট্রবেরিটা ভালো একটা ম্যাচ করেছে আসলে চাঁপাইনবাবগঞ্জের ওই শিবগঞ্জ এলাকাটা, স্পেশালি আপনার ওই কালুপুরে ওই জায়গাটায় আর কি। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সবাই কিন্তু ভালোই করছেন আর কি। অন্যান্য যারা দায়িত্বে আছেন কৃষি বিভাগ বলে, তারা যদি মার্কেট চেইনটা একটু ভালো করে তাহলে কিন্তু ভালোই পাবে। চলতি বছর জেলায় 82 হেক্টর জমিতে স্ট্রবেরি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 মেট্রিক টন। এখন চাঁপাইনবাবগঞ্জ। পরমাণু প্রোগ্রাম নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার জেরে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে মুখ খুলছে না ইরান। বক্তব্য বা বিবৃতি দিয়ে ইসরায়েলি হামলার সমালোচনা করলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেননি মুসলিম বিশ্বের নেতারাও। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র বা
তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে শত্রু বাড়াতে চায় না আরব রাষ্ট্র। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। আক্ষরিক অর্থে গাজায় 57 দিনের অস্ত্রবিরতি পালন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুরু থেকেই এই অস্ত্রবিরতির বিরোধিতা করছিল দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে বারবার গাজায় স্থায়ী অস্ত্রবিরতির প্রস্তাব করা হলেও তা এড়িয়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। While Israel accepted the offer of President Trump's special envoy, Steve Witkoff, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে তেল আবিবের যে কোনো আগ্রহই ছিল না তা পরিষ্কার হয়েছে গেল দুদিনে। অস্ত্রবিরতি অগ্রাহ্য করে 48 ঘন্টার ব্যবধানে 500-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় টিকে থাকতে মধ্যপ্রাচ্যে সংঘাত চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর। তবে নেতানিয়াহুর উদ্দেশ্য স্পষ্ট হলেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার জেরে আরব নেতাদের প্রতিক্রিয়া শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ কেন, সে প্রশ্নের জবাব মিলছে না। গাজায় নেতানিয়াহু বাহিনী অস্ত্রবিরতি অমান্য করে আবারও অভিযান শুরুর পর বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুথিরা। একই দিনে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। কিন্তু এত কিছুর পরও হিজবুল্লাহ, হুথি বা হামাসের মতো অক্ষশক্তির পেছনে থাকা ইরানের নীরবতার কারণ বুঝতে পারছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরমাণু সক্ষমতা আছে পাকিস্তানের, কিন্তু ফিলিস্তিনের সাথে দেশটির ভৌগোলিক দূরত্ব অনেক। সেই ক্ষমতা ইরানের থাকলেও গাজায় সাম্প্রতিক হামলা নিয়ে এখনো মুখ খোলেননি দেশটির সর্বোচ্চ নেতা। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা মনে করেন, সক্ষমতার বিচারে তেল আবিবের সাথে টক্কর দিতে পারে একমাত্র তেহরানই। জেরুজালেম পোস্টের দাবি, গাজা ও ইয়েমেনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা প্রমাণ করে অক্ষশক্তিকে রক্ষা করতে না পারলে সক্ষমতার বদলে ইরানের দায়বদ্ধতায় পরিণত হবে হুথি কিংবা হামাস। এর আগে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের কোনো অক্ষশক্তি যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশের ওপর হামলা করে সেই দায় পুরোটাই নিতে হবে ইরানকে। তবে বিশ্লেষকরা মনে করেন, ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া না আসার আরেকটি বড় কারণ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু সক্ষমতা বিষয়ক আলোচনা। ইরান যেখানে পরমাণু স্থাপনা অন্যত্র সরিয়ে নিয়ে পশ্চিমায় নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ খুঁজছে, সেখানে যুক্তরাষ্ট্রের সাথে তাৎক্ষণিক দ্বন্দ্বে জড়ানো বোকামি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। His words were, every bullet that they fire is a bullet that you fired. And this comes after weeks of negotiations between the US administration and the Iranian administration talking about dismantling their nuclear program, or I should say their military nuclear program. বিশ্লেষকরা আরও বলছেন, বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিপক্ষে যাওয়ার ঝুঁকি অনেক। সমগ্র মুসলিম বিশ্ব গাজাবাসীর উপর চলমান নৃশংসতার ঘোর বিরোধী হলেও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরতে চান না কেউই। বিশ্লেষকরা মনে করেন, ফিলিস্তিনের হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে টক্কর দিতে হলে জাতীয় নিরাপত্তা নিয়েও ভাবতে হবে আরব জোট বা মুসলিম বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এদিকে ইসরায়েল বাহিনীর বর্বরতা আর নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়ে যাওয়ায় স্বজনদের পাশাপাশি শৈশব হারাচ্ছে শিশুরাও। উপত্যকার অর্ধেক শিশুই এ থেকে পরিত্রাণের জন্য কামনা করছে নিজের মৃত্যু। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। আমি ক্লান্ত মা, আমি মরে যেতে চাই। চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গিয়ে বারবারই ব্যর্থ হয়ে ঠিক এভাবেই নিজের মৃত্যু কামনা করছিল শিশু সামা তুবেইল। আয়নায় তাকাতেই চোখ দিয়ে ঝরছিল অঝরে পানি। অথচ যুদ্ধ শুরুর আগে শিশুটির ছিল মাথা ভর্তি ঘন চুল। তাহলে হঠাৎ কেন এমন এই পরিস্থিতি? চিকিৎসকরা জানান, গেল বছর আগস্টে রাফায় প্রতিবেশীর বাড়িতে হামলার পর নার্ভাস শকের শিকার হন তুবেইল। এছাড়াও 15 মাসের যুদ্ধে শরীরে বাসা বেঁধেছে অ্যালোপেকিয়া, যার কারণে চুলের পাশাপাশি শৈশবও হারিয়েছে শিশুটি। ইউনিসেফের তথ্য বলছে, উপত্যকার 12 লাখ শিশুর মধ্যে প্রায় সবাই কম বেশি ভুগছেন মানসিক সমস্যায়। গাজার শিশুদের ওপর জরিপ চালিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ড চাইল্ড, যেখানে দেখা যায় যুদ্ধ থেকে মুক্তি পেতে নিজের মৃত্যু কামনা করছে উপত্যকার অর্ধেক শিশু। অথচ এত কিছুর পরেও নারী ও শিশুদের নিশ্চিহ্ন করতে ব্যস্ত নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতি ভেঙে গেল মঙ্গলবার সেহেরির সময় সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে নিহত প্রায় 450 ফিলিস্তিনির মধ্যে অর্ধেকই ছিল নারী ও শিশু। তবে আইডিএফের দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল হামাসের সন্ত্রাসী স্থাপনা।
সদ্যজাত শিশুও কি সেই কথিত সন্ত্রাসীদের অংশ কিনা সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এখনো। Israel has ordered the evacuation of the Palestinians in Gaza from the north or from the south, which means that the aggression is going to continue. This is a military strategy aiming to ethnically cleanse what remains of Palestine, and if the Palestinians do not move voluntarily, this is what waits for them. বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার লক্ষ্যে আবারও যুদ্ধ শুরু করছেন নেতানিয়াহু, যার হাতে লেগে আছে প্রায় 50,000 গাজাবাসীর রক্ত। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। টানা 8 বারের মতো বিশ্বের সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড। এরপরে ডেনমার্ক এবং আইসল্যান্ডের অবস্থান। তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান, আর বাংলাদেশের অবস্থান 5 ধাপ পিছিয়ে 134তম অবস্থানে। বাকিটা জানাচ্ছেন তানভীর জনি। বিশ্বের 147টি দেশ ও অঞ্চল নিয়ে সুখী দেশের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ, যেখানে প্রতিটি দেশের জনগণের মাথাপিছু জিডিপি, সামাজিক নিরাপত্তা, আয়ু, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতিকে বিবেচনায় নেওয়া হয়েছে। 0 থেকে 10 নম্বর দিয়ে মার্কিং করে তৈরি করা হয় সুখী দেশের র্যাঙ্কিং। বরাবরের মতো এবারও সুখী দেশের তালিকায় 7.75 পয়েন্ট নিয়ে শীর্ষে ফিনল্যান্ড। এ নিয়ে টানা 8 বছর শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। ফিনল্যান্ডের ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য নেই বললেই চলে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ডেনমার্ক ও আইসল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর পর সুখী দেশের তালিকায় আধিপত্য ধরে রেখেছে ইউরোপের দেশগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক মেরুকরণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সুখ, সমৃদ্ধি ও সামাজিক নিরাপত্তায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। তবে আশার বাণী হলো, বিশ্বব্যাপী মানুষের মধ্যে বেড়েছে মহানুভবতা। The larger political turbulence, shall we say, these days does very much play a role. And we pick this up in the negative emotions around anxiety, worry, stress. এদিকে লাতিন আমেরিকার 2 দেশ কোস্টারিকা ও মেক্সিকো প্রথমবারের মতো শীর্ষ 10-এ প্রবেশ করেছে। আর যুক্তরাষ্ট্র ইতিহাসে এবারই সর্বনিম্ন 24তম অবস্থানে নেমে এসেছে। 23তম অবস্থানে আছে যুক্তরাজ্য। সুখী দেশের তালিকায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে নেপাল, এরপর পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে গেল বছর থেকে 5 ধাপ পিছিয়ে 134তম স্থানে বাংলাদেশ। সুখের সূচকে নিচের দিকে থাকায় অসুখী দেশ হিসেবে বলা যায় আফগানিস্তানকে, যেখানে নারীরা দুর্বিষহ জীবনযাপন করছেন। এরপর অসুখী দেশ পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন এবং যুদ্ধবিধ্বস্ত লেবানন। প্রতি বছর 20 মার্চ আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 2012 সাল থেকে এই প্রথা চালু করা হয়। তানভীর জনি, এখন বিশ্ব। এবার খেলার খবর। ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে শিলং পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার সকাল 9টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে হামজা জামালরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য রাখা হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এদিন সবার আগে টিম বাস থেকে নামেন হামজা দেওয়ান চৌধুরী। কলকাতা হয়ে ভারতীয় সময় বিকেল 4টায় শিলংয়ে পৌঁছায় বাংলাদেশ দল। স্থানীয় হোটেলে ফুটবলারদের বরণ করে নেওয়া হয়। প্রথম দিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবলাররা। ভারতের মাটিতে ম্যাচের আগে 3 দিন অনুশীলনের সুযোগ পাবে হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। ওভারঅল জার্নিটা যা ক্লান্তি যা ছিল এই পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে সবাইকে আমরা খুব আনন্দ এনজয় করেছি সবাই। ট্র্যাডিশনাল অভ্যর্থনা এবং এই অভ্যর্থনায় যেটা ওরা করেছে আসলে একটু এক্সেপশনাল। আমরা খুবই আনন্দিত। যে সময় আমরা উঠলাম, ওঠার পরে কিছু ওই রিল্যাক্সের জন্য যা করার দরকার সেটা করবে। সুস্থভাবে হোটেলে পৌঁছাতে পেরেছি, যদিও এটা লং ছিল একটু, বাট আলহামদুলিল্লাহ সেফলি আসতে পেরেছি। ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম,
ইন্ডিয়া ভালো খেলেছে, জিতেছে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই বললেন প্রধান উপদেষ্টা। গণহত্যাকারীদের বিচার হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। আওয়ামী লীগকে ফেরাতে ছাত্র নেতাদের ওপর চাপ দেওয়ার অভিযোগ হাসনাতের। ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের কেনাকাটার আমেজ। পোশাকে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। এবং নতুন করে গাজায় ইসরায়েলি নৃশংসতায় মুখ খুলছে না ইরান। বক্তব্য বিবৃতি দিয়েই দায় সেরেছে আরব বিশ্ব। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।